প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের 10ম লেকচারে। গত ভিডিওতে আমরা ঋণ পরিশোধ সূচি অঙ্ক করা নিয়ে বা অঙ্ক করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজ আমরা অর্থের সময় মূল্যের কিছু ব্যতিক্রম অঙ্ক করব। তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আপনাকে পূর্বের লেকচারগুলো আগে শেষ করে আসতে হবে। প্রথম যে ব্যতিক্রম নিয়মটা সেটা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। এটা বার্ষিক বৃত্তির একটি প্রকারভেদ। চিরস্থায়ী বৃত্তিকে ইংলিশে পারপিচুইটি বলে বা অসীম নগদ প্রবাহ বলা যেতে পারে। তাহলে চিরস্থায়ী বৃত্তি কি? চিরস্থায়ী বৃত্তি হলো এমন এক ধরনের বৃত্তি বা নগদ প্রবাহ যার মেয়াদ হচ্ছে অসীম, অর্থাৎ যার কোনো মেয়াদ নেই, সারা জীবন চলবে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর প্রদান করা বা গ্রহণ করা বলা থাকে, কিন্তু কোনো নির্দিষ্ট মেয়াদ বা বছরের সংখ্যা উল্লেখ থাকে না। তার মানে মেয়াদ বা বছরের সংখ্যা উল্লেখ না থাকলে ধরে নিতে হবে এই টাকাটা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। যে সমস্ত অগ্রাধিকার শেয়ার বা বন্ডের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ নগদ প্রবাহ সুদ বা লভ্যাংশ থাকে, তাদের মূল্য নির্ণয়ের জন্য চিরস্থায়ী বৃত্তি ব্যবহার করা যায়। এখানে উল্লেখ্য অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সুদ এবং বন্ডের ক্ষেত্রে আমরা লভ্যাংশ পাই। আসুন আমরা একটি এক্সাম্পল দেখি। এক্সাম্পলটি আমাদের লেকচার শিটের, এই লেকচার শিট বইটির 36 নম্বর উদাহরণ, পৃষ্ঠা নম্বর 29। মিস সাবিকুন নাহার একজন লেখিকা। তিনি একাদশ শ্রেণীর জন্য ফিন্যান্স বই লিখেছেন। প্রকাশক তাকে সারা জীবন প্রতি বছর 95,000 টাকা করে প্রদান করলেন। মিস সাবিকুন নাহারের প্রত্যাশিত আয়ের হার 10% হলে তার প্রাপ্ত টাকার বর্তমান মূল্য নির্ণয় করো। এখানে খেয়াল করে দেখুন যে আমাদের মিস সাবিকুন নাহারকে যে 95,000 টাকা করে দেওয়া হচ্ছে সারা জীবন প্রতি বছর, এটা একটি বার্ষিক বৃত্তি, কারণ 95,000 টাকার আগে প্রতি বছর শব্দটা আছে, কিন্তু এই অঙ্কে কোনো মেয়াদ নেই, যেহেতু সারা জীবন বলছে অর্থাৎ নির্দিষ্ট করবেন, তাহলে এটা একটি চিরস্থায়ী বার্ষিক বৃত্তি 95,000 টাকা। আর সুদের হার হচ্ছে আমাদের 10%। তাহলে আমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, তাহলে চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে A ডিভাইডেড বাই, অর্থাৎ বার্ষিক বৃত্তি ডিভাইডেড বাই হচ্ছে সুদের হার বা প্রত্যাশিত আয়ের হার। তাহলে 95,000 টাকাকে আমরা সুদের হার দ্বারা ভাগ করে 9,50,000 টাকা পেলাম। দ্বিতীয় যে ব্যতিক্রম রুলস বা নিয়ম সেটা হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ কি? সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসলের উপরে যখন সুদ গণনা করা হয় বা সুদ ক্যালকুলেশন করা বা সুদ দেওয়া হয় বা সুদ ধার্য করা হয় শুধুমাত্র আসল টাকার উপর, তখন সেটা হচ্ছে সরল সুদ। অর্থাৎ হচ্ছে আপনি 1 লাখ টাকা আজকে ব্যাংকে জমা দিলেন, বছর শেষে আপনাকে 1 লাখ টাকার উপর সুদ ধরবে, দ্বিতীয় বছর 1 লাখ টাকার উপর, তৃতীয় বছর 1 লাখ টাকার উপর সুদ ধরবে, চতুর্থ বছর 1 লাখ টাকার উপর সুদ ধরবে। আর চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের পার্থক্য হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আসলের উপর সুদ ধরা হয়, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছর শেষে সুদ এবং আসল উভয়ের উপর আবার পরবর্তী বছর সুদ ধরা হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটি আমাদের লেকচার শিট বইয়ের 51 নম্বর এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 31। জনাব আলম একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সদ্য অবসর গ্রহণ করেন। তিনি গ্র্যাচুইটি বাবদ 5 লক্ষ টাকা পান। তিনি উক্ত টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। ডাকঘর সঞ্চয় ব্যয় 13% হারে সরল সুদ প্রদানে আগ্রহী। 5 বছর পর জনাব আলম কত টাকা পাবে? তাহলে এখানে আমাকে খুব সুন্দরভাবে বলে দিয়েছে 13% সুদ হচ্ছে আমাদের সরল সুদ। আর যেহেতু তিনি 5 লক্ষ টাকা ব্যাংকে জমা দেবেন, আমরা জমা বা বিনিয়োগ জানি এটা বর্তমান, তাহলে বর্তমান মূল্য লিখলাম। মেয়াদকাল হচ্ছে 5 বছর আর সরল সুদের হার হচ্ছে 13%। তাহলে এখানে আমাকে বলছে যে 5 বছর পর জনাব আলম কত টাকা পাবেন। তাহলে 5 বছর পর কত টাকা পাবেন, অর্থাৎ আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে সরল সুদের ক্ষেত্রে বা সরল সুদের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রের মতো না। এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, যেখানে আমরা বর্তমান মূল্যের সাথে যোগ করছি সুদ। সুদ কি? সরল সুদ আমরা কিভাবে বের করব? টোটাল মোট সুদ, সেটা হচ্ছে বর্তমান মূল্যের সাথে সুদের হার গুণ করব এবং কি বছরও গুণ করব, তাহলে আমরা টোটাল সুদ পাবো। সুদ সাথে 5 বছরের সুদের সাথে যদি 5 লাখ টাকা আসল যোগ করি, তাহলে আমরা সুদ আসল পাবো। সুদ আসলটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। এখানে আপনারা খেয়াল করুন, বর্তমান মূল্য 5 লাখ টাকা, পরবর্তীতে আমরা প্রেজেন্ট ভ্যালুর সাথে I ইন্টু N গুণ করছি। এর মাধ্যমে আমি আগামী 5 বছর সরল সুদ কত পাবো সেটা দেখানো হয়েছে, অর্থাৎ আগামী 5 বছর আমি 3,25,000 টাকা সুদ পাবো। তাহলে আসল হচ্ছে 5 লাখ এবং আমার সুদ হচ্ছে 3,25,000, তাহলে দুটো মিলে আমি 5 বছর পরে 8,25,000 টাকা পাবো। এটাই হচ্ছে আমার সরল সুদে আমার ভবিষ্যৎ মূল্য।
আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে সুদের হার এবং বছর নির্ণয়ের বিভিন্ন অঙ্ক করেছি, যেখানে আমরা লগ ব্যবহার করছি, রুট ব্যবহার করে আমরা সুদের হার এবং বছর নির্ণয় করেছি। এখন আমরা কিছু শর্টকাট টেকনিক দেখব, যার মাধ্যমে ছোট ছোট সূত্রের মাধ্যমে আমরা বছর বা সুদের হার নির্ণয় করতে পারি। তাহলে রুলগুলো কি? প্রথমে হচ্ছে বিধি 72 বা রুল 72। বার্ষিক শতকরা কত সুদের হারে বা কত সময়ে একটি বিনিয়োগ দ্বিগুণ হবে তা বিধি 72 এর মাধ্যমে জানা যায়। তাহলে এখানে আমাকে শর্ত হচ্ছে সুদের হার কি হইতে হবে? বার্ষিক হইতে হবে এবং টাকাটা হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে সুদের হার যদি বার্ষিক না হয়ে অন্য কোনো কিছু হয়, অর্ধবার্ষিক হয়, ত্রৈমাসিক হয়, তাহলে 72 প্রযোজ্য হবে না। আবার যদি টাকা দ্বিগুণ না হয়, 3 গুণ 4 গুণ হয়, তাহলে 72 প্রযোজ্য হবে না। তাহলে 72 প্রযোজ্য হওয়ার জন্য দুটি শর্ত। নাম্বার 1 সুদের হার বার্ষিক হতে হবে, নাম্বার 2 হচ্ছে টাকা দ্বিগুণ হবে। তাহলে এইখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমাদের লেকচার শিট বইয়ে 3.50 অর্থাৎ 50 নম্বর উদাহরণ, পৃষ্ঠা নাম্বার 31। জনাব মামুন সোনালী ব্যাংকে 3 বছর পূর্বে দ্বিগুণ হওয়ার শর্তে 50,000 টাকা জমা রেখেছিলেন। এই বাবদ বর্তমানে তিনি 1 লক্ষ টাকা পেয়েছেন। সোনালী ব্যাংকে সুদের হার নির্ণয় করো। যেহেতু তার 50 লক্ষ টাকা 1 লক্ষ টাকাতে রূপান্তরিত হয়েছে 3 বছরে, তাহলে সে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সুদ এখান থেকে অর্জন করছে। তাহলে এখানে আমার বছরের সংখ্যা 3 দেয়া আছে। রুল 72 অনুসারে আমার সুদের হার হবে 72 ডিভাইডেড বাই n, অর্থাৎ 72কে 3 দ্বারা ভাগ করলে 24% হয়। এখানে একটা কথা উল্লেখযোগ্য, যদি আমার এখানে বছর না দিয়ে সুদের হার দেয়া থাকতো, বছর বের করতে বলতো, তাহলে আমার সূত্র হইতো 72 ডিভাইডেড বাই k, তাহলে আমরা বছর পেয়ে যেতাম। এবার আমরা আরেকটা ব্যতিক্রম রুলস নিয়ে আলোচনা করি, যেখানে আমরা অবিরত চক্রবৃদ্ধিতে কত সুদের হারে বা কত সময় একটি বিনিয়োগ দ্বিগুণ হবে তা জানতে পারবো। এই রুলসটার নাম হয়েছে বিধি 69 বা রুল 69। তাহলে রুল 69 এরও দুটি শর্ত। এখানে সুদের হার অবিরত বা কন্টিনিউয়াস হইতে হবে। নাম্বার 2 হচ্ছে এখানে টাকা দ্বিগুণ হবে, অর্থাৎ সুদের হার অবিরত ছাড়া অন্য কোনো কিছু হইলে 69 প্রযোজ্য হবে না, বা টাকা দ্বিগুণ ছাড়া অন্য কিছু হলে এখানে এই রুল প্রযোজ্য হবে না। আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বইয়ের 43 নাম্বার এক্সাম্পল, পৃষ্ঠা নাম্বার 31। অবিরত চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 5 বছরের দ্বিগুণ হলে সুদের হার কত? বিধি 69 এর ব্যবহার করে নির্ণয় করতে। তাহলে এখানে আমাকে সুনির্দিষ্ট ভাবে বলেই দিছে যে বিধি 69 বা রুল 69 আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে বছরের সংখ্যা দেওয়া আছে 5, তাহলে আমার বিধি 69 অনুসারে সুদের হার হবে 69 ডিভাইডেড বাই n, অর্থাৎ 13.8%। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, যদি আমাকে এখানে সুদের হার না বের করে আমাকে এখানে সুদের হার দেয়া থাকতো, বছর বের করতে বলতো, তাহলে সূত্রটা হতো n = 69 ডিভাইডেড বাই k, অর্থাৎ একই সূত্রের মাধ্যমে আমরা সুদের হারও বের করতে পারি অথবা বছর নির্ণয় করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যে কোনো একটি দেয়া থাকতে হবে। এবার আমরা সর্বশেষ আরেকটি রুল দেখব, সেটা হচ্ছে বিধি 70 অর্থাৎ রুল 70। রুল 70 কোনটা? যখন সুদের হার অর্ধবার্ষিক হয়, অর্থাৎ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে কত সুদের হারে বা কত সময় একটি অর্থ দ্বিগুণ হবে তা আমরা রুল 70 মাধ্যমে বের করতে পারি। এখানে আমাদের আবারও দুইটা শর্ত ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে সুদ অর্ধবার্ষিক হইতে হবে এবং টাকা দ্বিগুণ হবে। রুলসের ব্যতিক্রম হলে বিধি 72 প্রযোজ্য হবে না। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি আমাদের লেকচার শিট বইয়ের 45 নম্বর উদাহরণ এবং পৃষ্ঠা নম্বর 61। শতকরা কত হার সুদে 7 বছরে একটি টাকা দ্বিগুণ হবে যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ হয়? তাহলে এখানে আমার বছর দেওয়া আছে 7, এবং যেহেতু দ্বিগুণের কথা বলা আছে এবং অর্ধবার্ষিক কথা বলা আছে, তাহলে আমার রুল 72 প্রযোজ্য হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 70 ডিভাইডেড বাই n, অর্থাৎ কে 7 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা 10% সুদের হার। এখানেও এই সূত্রটা মাধ্যমে আমরা বছর নির্ণয় করতে পারি, সুদের হারও নির্ণয় করতে পারি। অর্থাৎ হচ্ছে আমাকে যদি এখানে বছর না দিয়ে সুদের হার দেওয়া থাকতো, তাহলে বছর নির্ণয় করতে হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের n সমান হতো 72 ডিভাইডেড বাই k। তাহলে আমরা 3টা ব্যতিক্রম রুলস শিখলাম, যার মাধ্যমে সুদের হার এবং বছর নির্ণয় করতে পারি। নাম্বার 1 হয়েছে গিয়া রুল 72, যেখানে সুদের হার হইতে হবে বার্ষিক এবং টাকা দ্বিগুণ হবে। তারপর দেখলাম হচ্ছে রুল 69, যেখানে সুদের হার হইতে হবে কন্টিনিউয়াস অবিরত এবং টাকা দ্বিগুণ হবে। এবং সবার শেষে হচ্ছে রুল 70, যেখানে সুদের হার হবে অর্ধবার্ষিক এবং টাকা দ্বিগুণ হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনার এই লেকচারটা অনেক ভালো লেগেছে। যদি লেকচারটি ভালো লাগে থাকে তাহলে আপনি এটা শেয়ার করে দিন। আর যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানান। ইনশাআল্লাহ আমরা পরবর্তী
লেকচারে কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের লেকচার পর্যন্ত আমরা অর্থের সময় মূল্যের অঙ্কে যাবতীয় যত নিয়ম আছে সবকিছু শেষ করলাম। আপনি এই লেকচারগুলোর যদি ভালো করে অনুশীলন করেন, একটু যদি আয়ত্তে আনতে পারেন, তাহলে অর্থের সময় মূল্যের অঙ্কে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।